সর্বশক্তি দিয়ে কাতারের পাশে থাকার ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। সৌদি জোটের শর্ত পূরণ দোহার জন্য কঠিন হবে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমিতে সিরীয় সেনাদের অবস্থানে আবারও ইসরায়েলি বিমান হামলা। কুর্দিদের অস্ত্র দেওয়ার জন্য অনুশোচনা করতে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি তুরস্কের। এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতীয় প্রধানমন্ত্রী। নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ সক্ষমতা আছে নয়াদিল্লির। ভার্জিনিয়ায় ভাষণে মোদি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কাতারের ওপর সৌদি জোট আরোপিত অবরোধকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সর্বশক্তি দিয়ে দোহার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাতারের আমির শেখ মোহাম্মদ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোন আলাপে এ অঙ্গীকার করেন রুহানি। অন্যদিকে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী দেশগুলোর কিছু শর্ত পূরণ করা দোহার পক্ষে খুবই কঠিন হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর আনুষ্ঠানিকভাবে দোহার প্রতি সমর্থনের কথা জানালো তেহরান। রোববার কাতারের আমির শেখ মোহাম্মদ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পরে তার দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে কাতারের উপর সৌদি জোটের আরোপিত অবরোধকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সর্বশক্তি দিয়ে দোহার পাশে দাঁড়ানোর কথা জানান হাসান রুহানি। তিনি বলেন, ইরানের জলস্থল এবং আকাশপথ সবসময় কাতারের জন্য খোলা রয়েছে। কাতারকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে রুহানি বলেন, তেহরান ও দোহার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ফিরিয়ে আনা হবে। এর মধ্যেই কাতারের ওপর আরোপ করা সৌদি জোটের 13 শর্তের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী আরব দেশগুলোর কিছু শর্ত দোহার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। সংকট সমাধানের সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানান তিনি। কাতারের তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে সৌদি আরব যে আহ্বান জানিয়েছে তা অত্যন্ত অসম্মানজনক বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাতারের উপর থেকে অবরোধ প্রত্যাহারের শর্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন এরদোয়ান। আমি পরিষ্কারভাবে বলতে চাই, কাতারের ওপর অবরোধ আরোপের জন্য সৌদি আরব যে শর্ত দিয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কারণ কোনো দেশ অন্য আরেকটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব, এমনকি বিদেশ নীতির উপর হস্তক্ষেপ করতে পারে না। কাতার তার নিরাপত্তার জন্য কি করবে সেটা তাদের নিজেদের সিদ্ধান্ত। অন্য দেশ জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না। সৌদি আরবের নিরাপত্তায় যদি সামরিক ঘাঁটির প্রয়োজন হয় তাহলে তাদেরকেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। গেল 5 জুন সন্ত্রাসবাদের সমর্থন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর শুক্রবার তা প্রত্যাহারের জন্য 13টি শর্ত দেয় সৌদি আরব সহ কয়েকটি দেশ। এরপরই তা প্রত্যাখ্যান করে দোহা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়ায় ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নিজেদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার রাক্কায় আইএসের কাছ থেকে নতুন করে আরও একটি অঞ্চল পুনরুদ্ধার করেছে মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সদস্যরা। এদিকে সিরিয়ায় সশস্ত্র কুর্দি বাহিনীকে যুক্তরাষ্ট্রের নতুন করে অস্ত্র দেওয়ার বিষয়টি তীব্র সমালোচনা করে দেশটি অচিরেই তাদের ভুল অনুভব করবে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার সিরিয়ার হামায় সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথম দামেস্কের বাইরে এত দূরে ভ্রমণ করলেন সিরীয় প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ছবিতে ইমামের ঠিক পেছনে অন্যান্য শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায় আত্মবিশ্বাসী আসাদকে। এ সময় খুতবার এক পর্যায়ে ইমাম বলেন, প্রেসিডেন্ট আসাদের এই উপস্থিতি প্রমাণ করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন থেকে সিরিয়ার জনগণ আর মাত্র কয়েক ধাপ দূরে।
পবিত্র ঈদ উল ফিতরের মধ্যে দ্বিতীয় দিনের মতো সিরিয়ায় ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার কুনেইত্রা প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সিরীয় সেনাদের বেশ কয়েকটি ট্যাঙ্ক ও তাদের দুটি ক্যাম্প লক্ষ্য করে বিমান থেকে গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে সিরীয় বাহিনীর হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ অবস্থার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে কোনো ধরনের হামলা কখনোই সহ্য করা হবে না। কোনো পক্ষ হামলা চালানোর চেষ্টা করলে তার সমুচিত জবাব দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের ভূখণ্ডে সিরীয় বাহিনীর মর্টার হামলার জবাবে সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। আমাদের নীতি পরিষ্কার, যারাই আমাদের ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা করবে তাদেরকেই উপযুক্ত জবাব দেয়া হবে, সেটা যে ধরনেরই হামলা হোক না কেন। একই সঙ্গে সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার যে চেষ্টা চালাচ্ছে তা কখনোই সফল হতে দেয়া হবে না। হিজবুল্লাহকে অস্ত্র সহায়তা দিয়ে তাদেরকে আরও শক্তিশালী করার অপচেষ্টাও রুখে দেয়া হবে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই চালাতে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজিকে যুক্তরাষ্ট্রের নতুন করে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণার তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ায় আইএস পরাজিত হলেই ওইসব অস্ত্র ফিরিয়ে নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রের দেয়া বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে এ ধরনের বক্তব্য দিয়ে দেশটি তুরস্ককে বোকা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ এরদোয়ানের। লড়াই শেষে আইএস পরাজিত হলেই কুর্দিদের দেয়া সব অস্ত্র ফিরিয়ে নেওয়া হবে, একথা বলে যারা তুরস্ককে বোকা বানানোর চেষ্টা করছে তাদেরকে বলতে চাই তারা বড় ধরনের ভুল করছে। ওইসব অস্ত্রের একটি গুলিও যদি তুরস্কের ভূখণ্ডে এসে পড়ে তবে রক্ত দিয়ে হলেও তার বদলা নেওয়া হবে। এদিকে সিরিয়ায় আইএসের রাজধানী খ্যাত রাক্কায় নতুন করে আরো একটি অঞ্চল পুনর্দখল করেছে মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রোববার আল কাসিদিয়া অঞ্চল নিজেদের দখলে নেয় তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার ইদলিবে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। শনিবার যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। দেশটির উত্তরাঞ্চলের তুর্কি সীমান্তের কাছে আল দানা শহরের একটি মার্কেটে হতাহতের এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও 30 জন। এর আগে শুক্রবার মধ্যরাতে একই শহরে আরেকটি আত্মঘাতী হামলা হয়, এতে 2 জন নিহত হয়। ইদলিবে স্থানীয় বিদ্রোহীরা গত 1 বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করে আসছে। এই হামলার জন্য তারা আইএসকে দায়ী করেছে। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ঈদ উল ফিতর উদযাপনের দিন দেশটির মেদান শহরের দক্ষিণাঞ্চলের সুমাত্রা পুলিশ হেডকোয়ার্টার্সের পাশে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন ওই জঙ্গি নিহত হয়, গুরুতর আহত হয় আরেকজন। হামলাকারীদের একজনের বাড়িতে অভিযান চালিয়ে আইএসের পতাকা, বই, সিডি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। পুলিশের মুখপাত্র জানান, তারা ধারণা করছেন হামলাকারীদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে। বিস্তারিত জানতে ঘটনা তদন্ত করছে পুলিশ। এদিকে শত শত ইন্দোনেশীয় যুবক আইএসে যোগ দিয়েছে। গত 1 বছর ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হামলা তারই প্রমাণ বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। এর আগে মে মাসে আত্মঘাতী বোমা হামলায় আরেক পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়াও জানুয়ারিতে জাকার্তা আইএসের ভয়াবহ আত্মঘাতী হামলায় 4 বেসামরিক নাগরিক নিহত হয়। গত 15 বছর ধরে দেশটিতে সহিংসতা বিরাজ করছে। যুক্তরাজ্যের নিউক্যাসলে একটি খেলার মাঠে ঈদ উদযাপনকারীদের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে 3 শিশু সহ অন্তত 6 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পবিত্র রমজান মাসের রোজা শেষে রোববার সকালে ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারে কয়েকশো মানুষ ঈদের নামাজের জন্য জড়ো হয়। সেন্টারের একটি রাস্তার পাশের উঁচু অংশে গাড়ি উঠে গেলে 3 শিশু সহ 6 জন আহত হন। ঘটনায় জড়িত 42 বছর বয়সী এক নারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছে পুলিশ। আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী নৌকা ডুবে 6 জনের মৃত্যু, নিখোঁজ 16, চলছে উদ্ধার অভিযান। নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের পূর্ণ শক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমরা পাকিস্তান ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভিযান চালিয়ে প্রমাণ করেছি নিজ দেশের নিরাপত্তা রক্ষায় আমাদের পূর্ণ সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সফরে এসে রোববার ভার্জিনিয়ায় প্রবাসী ভারতীয় কমিউনিটির মাঝে দেয়া বক্তব্যে মোদী বলেন,
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় বৈঠকে বসতে যাচ্ছেন মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। 2016 সালে ভারতের উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় পাক ভারত উত্তেজনা বেড়ে যায়। ওই সময় পাকিস্তানি ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে ভারত। তবে নয়াদিল্লির এ দাবি বরাবরই প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। लेकिन जब हिंदुस्तान सर्जिकल स्ट्राइक करता है, আমাদের নিরাপত্তা বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে যখন সার্জিক্যাল স্ট্রাইক চালালো, তখনই বিশ্ব অনুধাবন করতে পেরেছে ভারত তার সার্বভৌমত্ব রক্ষার সামর্থ্য রাখে। ভারতের জনগণের নিরাপত্তায় আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণে পিছপা হব না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। सुख शांति কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত 16 জন। এছাড়া হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, রোববার কলম্বিয়ার পর্যটন শহর মেদেলিন থেকে 45 কিলোমিটার দূরে গুয়াকাপে এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। ওই নৌকাটিতে 150 জন যাত্রী ছিল বলেও জানায় পুলিশ। কিছু মানুষ সাঁতরে তীরে আসতে পারলেও পানিতে ডুবে যায় অনেকে। এ সময় তাদের উদ্ধারে আশপাশের ছোট বড় নৌকা এগিয়ে আসে। এ পর্যন্ত 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধার কর্মীরা। অতিরিক্ত যাত্রীর কারণেই এ নৌকাটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভারতের জম্মু কাশ্মীরে ক্যাবল কারের তার ছিঁড়ে একই পরিবারের 4 জন সহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। নিহত পরিবারের সদস্যরা দিল্লির বাসিন্দা বলে জানা গেছে। রোববার রাজ্যের গুলমার্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ক্যাবল কারের তারের ওপর একটি গাছ ভেঙে পড়লে একটি কার কয়েকশো ফুট নিচে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। এছাড়া 15টি কার ঝুলে পড়লে তাতে আটকা পড়েন বেশ কয়েকজন পর্যটক। দীর্ঘক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। পাকিস্তানের বাহাওয়ালপুরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 153 জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে 50 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার দক্ষিণ পাঞ্জাবের আহমেদপুরে শারকিয়াহ মহাসড়কে 40,000 লিটার তেলবাহী একটি লরি রাস্তায় উল্টে গেলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তে লরিটির আশপাশে থাকা সব গাড়িতে আগুন ধরে যায়। এতে অন্তত 6টি প্রাইভেট কার ও 12টি মোটর সাইকেল পুড়ে যায়। মৃতদের দেহ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় এরই মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। দুর্ঘটনার পর 3 দিন পেরিয়ে যাওয়ায় জীবিত কারো খোঁজ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত 90 জন নিখোঁজ রয়েছেন। এর আগে প্রথমে 16 জনের মৃত্যুর খবর দেয়া হলেও রোববার সরকারিভাবে 10 জনের মৃত্যুর কথা জানানো হয়। গত কয়েকদিন ধরে প্রায় 2500 উদ্ধারকর্মী দিনরাত জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে উদ্ধার কাজে তারা ভারী সরঞ্জাম ব্যবহার শুরু করেছে। অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সিচুয়ান প্রদেশের পাহাড়ি অঞ্চলে শনিবার ব্যাপক ভূমিধস হলে বহু ঘরবাড়ি চাপা পড়ে। মেক্সিকোর ভেরাক্রুজে সন্ত্রাসী হামলায় 4 শিশু সহ 11 জন নিহত হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ। মাদক এবং চোরাকারবারিদের আস্তানা খ্যাত ভেরাক্রুজে প্রায়ই এ ধরনের হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী এসব কার্যকলাপ ঠেকাতে মাঝে মাঝেই সেখানে অভিযান চালায়। গত কয়েকদিন আগে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ভেরাক্রুজের পুলিশ প্রধান সহ 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়। এর আগে ভেরাক্রুজের বন্দর নগরীতে 2 যুবক সহ 4 শিশুকে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও একই সময়ে ওরিজাবা শহরে সন্ত্রাসী হামলায় 2 নারী নিহত হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতীয় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ব্যস্ত প্রবাস জীবনে ও নানা আয়োজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর হংকং সফর সামনে রেখে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে বিক্ষোভ শুরু করেছেন স্বাধীনতাকামীরা। দ্বীপটির শাসনভার চীনের কাছে হস্তান্তরের 20তম বার্ষিকী সামনে রেখে একটি প্রতীকী ভাস্কর্য উন্মোচন করে আন্দোলনকারীরা। আগামী 1 জুন চীনা প্রেসিডেন্টের হংকং সফরের বিরোধিতা করে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশি বাধার মুখে পড়লেও তা উপেক্ষা করেই গোল্ডেন বোহাইনিয়া নামের প্রতীকী ভাস্কর্য উন্মোচন করা হয়। 156 বছরের শাসন শেষে 1997 সালে
চীনের নিকট হংকংয়ের সার্বভৌম ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ সরকার। তবে চীনের অধীনে নিজেদের স্বাধীনতা এবং গণতন্ত্রকে হুমকি মনে করে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসা হংকংয়ের মানুষ। এদিকে স্বাধীনতার দাবিতে আন্দোলনরতদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হংকংয়ের নির্বাচিত প্রধান নির্বাহী ক্যারি লামচেং ইউয়েদগোর। ব্রিটিশ পার্লামেন্টের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালানো হয়েছে। রোববার এক বিবৃতিতে কথা জানান পার্লামেন্টের এক মুখপাত্র। তিনি বলেন, সাইবার হামলার মাধ্যমে পার্লামেন্টের নেটওয়ার্ক সিস্টেম ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা হয়। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের সহযোগিতায় সাইবার হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওই মুখপাত্র। হ্যাকের শিকার পার্লামেন্টের নেটওয়ার্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কারা এই সাইবার হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নরের ওয়েবসাইট সহ আরও বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাকের পর এসব ওয়েবসাইটে আইএসের প্রতি সমর্থন জানিয়ে সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, মুসলিম রাষ্ট্রগুলোতে প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে, আর এজন্য দায়ী থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজেদেরকে টিম সিস্টেম ডিজেড নামে দাবি করে এই সাইবার হামলার দায় স্বীকার করে তারা। বার্তায় আইএসের পতাকাও প্রদর্শন করা হয়। সাইবার হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ওয়েবসাইটগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের মতো ভারতের মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রতিবেশী ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং মধ্য দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে চলছে নানা আনুষ্ঠানিকতা। ঈদ উদযাপন উপলক্ষে বাংলাদেশ থেকে অনেকে গেছেন কলকাতা ভ্রমণে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতার রেড রোডে রাজ্যের প্রথম এবং বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল 8:30টায়। প্রাদেশিক রাজধানীর পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের 23 জেলার 120টি স্থানে এবার ঈদের জামাতে লাখ লাখ মানুষ শরীক হন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করব, সব আমরা একসাথে মিলেমিশে সব সময় থাকি, খুশিতে থাকি, সব মুসলমান ভাই বোন সব একসাথে আমরা মিশে থাকি। आज का यही दुआ था कि पूरा इंडिया एक नेशन की तरह रहे, एक घर की तरह रहे। ठीक है, सेकुलरिज्म का जो हमारा बोलबाला था वो फिर से कायम हो। ठीक है, আমাদের যত হিন্দু ভাইরা আছেন, যত আরো শিখ ভাই সব আমাদের সঙ্গে আছে। সবার জন্য আমি সবাইকে মোবারকবাদ দিচ্ছি, ঈদের শুভেচ্ছা। आज सुबह नया कपड़ा पहन के आए, हम लोग एक नमाज पढ़े, हम लोग जाएंगे अपने रिश्तेदार से मिलेंगे, ঈদ मुबारक देंगे। রেড রোডের ঈদ জামাতের পর এক ভাষণে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অপশক্তির বিরুদ্ধে সব ধর্মের মানুষকে এক হওয়ার আহ্বান জানান। ঈদ উল ফিতর উদযাপন নির্বিঘ্ন করতে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে ব্যক্তিগত প্রয়োজনে কলকাতায় গিয়ে কাজে আটকে পড়ায় সেখানেই খুশির দিনটি উদযাপন করছেন অনেক পর্যটক। আবার শুধু দিবসটি উপভোগের জন্যই কেউ কেউ পাড়ি জমান ওপার বাংলায়। সারাটা দিন আজকে ঘুরবো, হয়তো ছবি দেখা হবে হলে গিয়ে, আর এই তো কেনাকাটা শপিং। খুব ভালোই কাটছে, কারণ এখানে মুসলমান এলাকা, সবাই প্রতিবেশী, খুব চমৎকার সৌহার্দ্যপূর্ণ। ঈদ উপলক্ষে জমে উঠেছে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসা। বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে কলকাতার নিউ মার্কেট ও এর আশপাশের এলাকাগুলোর প্রায় 3000 হোটেল মোটেল। সময় সংবাদ, কলকাতা। প্রচন্ড ঠান্ডা ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনেও সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় স্থানীয় সময় সকাল 7টা থেকে 8টার মধ্যেই সিডনি, মেলবোর্ন সহ অন্যান্য বড় শহরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালে নতুন পাঞ্জাবি পরে দলে দলে ঈদগাহে যেতে দেখা যায় মুসল্লিদের। সিডনির সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ অধ্যুষিত লেকেম্বা পেরি পার্ক মাঠে। এছাড়াও রকডেল, সারি হিলস, ওবার্ন সহ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই সাথে মহিলাদের জন্য আলাদাভাবে ঈদ জামাতের আয়োজন করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে 1 মাসের সিয়াম সাধনার পর বিশ্বের মুসলিম উম্মাহর একতা ও মানবজাতির কল্যাণ কামনায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নিউ ইয়র্কের জামাইকা স্কুল মাঠে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঈদ জামাতে উপস্থিত হন মার্কিন কংগ্রেসের ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেসম্যান গ্রেস বেং। এ সময় মুসলমানরা যুক্তরাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে নতুন প্রজন্মকে সব ধরনের নেতিবাচকতার ঊর্ধ্বে গিয়ে সামনে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ছবিতে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট।
নিউ ইয়র্কে এবারের ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জামাইকা হাই স্কুল মাঠে। এতে নামাজ আদায় করেন নারী ও শিশু সহ 5,000-এরও বেশি মানুষ। এ সময় ঈদের জামাতে উপস্থিত হয়ে প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং স্থানীয় কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান। প্রবাসী সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ছোট বড় সবাই। প্রবাসে এত ব্যস্ততার মধ্যে সবকিছুর ভিতর দিয়ে বিশাল বড়, দেখতেই তো পারতেছেন, বিশাল বড় ঈদের জামাত। আমরা খুব আনন্দিত। আশা করছি বিশ্বের সমস্ত মুসলমানদের উপর যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো যেন আজকে ঈদের দিনে আমরা দোয়া করেছি যেন এর থেকে মুসলমানরা বেরিয়ে আসতে পারে এবং সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশিত সিরাতুল মুস্তাকিমে চলতে পারে। অনেক ভালো লাগতেছে। আজকের ঈদ অনেক সুন্দর হয়েছে। আমি মনে করি সারা বিশ্বের মুসলমানরা এই ক্রাইসিসের সময় ঐক্যবদ্ধ হবেন। এছাড়াও প্রবাসীদের সমৃদ্ধ জীবন কামনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম হাসান। শান্তিপূর্ণভাবে প্রবাসে বাংলাদেশের যারা প্রবাসী আছেন মুসলমান ভাই বোনেরা, তারা যে শান্তিপূর্ণভাবে এই দিনটি উদযাপন করছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। বিশ্বের সমস্ত অনাচার আর অশুভকে দূর করে শান্তিময় পৃথিবীর জন্য এবারও প্রবাসীরা ঈদ উদযাপন করেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে কানাডার বিভিন্ন শহরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। 1 মাস সিয়াম সাধনার পর কানাডায় বসবাসরত প্রবাসী মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন নিজ নিজ এলাকার মসজিদ প্রাঙ্গণে। মন্ট্রিলের বাংলাদেশি অধ্যুষিত ফন্টেনাক মেট্রো এলাকায় বাইতুল আমান মসজিদ ও শাহজালাল ইসলামিক সেন্টারের উদ্যোগে লিওনেল গ্রেদো মেট্রো এলাকায় খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন সাইদুজ্জামান বিশ্বাস এবং হাফেজ তোফায়েল আহমেদ। এছাড়াও কানাডার অটোয়া, টরেন্টো, ক্যালগেরি, এডমন্টন, ভ্যাঙ্কুভার, কুইবেক সহ প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে ইতালির রাজধানী রোমেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার অংশ নেন। রোম ছাড়াও মিলান, বেনিস, বলোনিয়া, নেপোলি, তেরসিনান সহ বিভিন্ন প্রদেশে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বশক্তি দিয়ে কাতারের পাশে থাকার ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। সৌদি জোটের শর্ত পূরণ হওয়ার জন্য কঠিন হবে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমিতে সিরীয় সেনাদের অবস্থানে আবারও ইসরায়েলি বিমান হামলা। কুর্দিদের অস্ত্র দেওয়ার জন্য অনুশোচনা করতে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি তুরস্কে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সক্ষমতা আছে নয়াদিল্লির। ভার্জিনিয়ায় ভাষণে মোদি। এবং ভারতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ব্যস্ত প্রবাস জীবনেও নানা আয়োজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।